থমথমে পূর্ণিমাবিহীন রাত, চারদিকে অন্ধকার স্পষ্ট, মাঝে মাঝে কিছু জল করা তারা দেখা যাচ্ছে। চারদিক নীরব, আকাশটা গভীর কালি দিয়ে আঁকা, এক ফোঁটা চাঁদের আলো নেই। বাতাস থেমে গেছে, গাছের পাতাও নিস্তব্ধ, এমনকি ঝিরিঝিরে কোনো শব্দও নেই। গ্রামের সাইড হওয়ায় সবকিছু কেমন আরও গা ছমছম ভাব। এই নীরবতা, অন্ধকার, নিস্তব্ধতা অপেক্ষা করেই সামনে এগিয়ে যাচ্ছে সাগরের গাড়িটি। উষা নীরব এখনো গভীর ঘুমে তলিয়ে। যেহেতু ওদের গন্তব্য গ্রামের দিকে, তাই আরও ঘন্টাখানেক লাগবে নির্ধারিত জায়গায় পৌঁছাতে। অন্যদিকে রাফিদ আরিশাকে রিসোর্টে না রেখে সাদাফের নানু বাড়িতে নিয়ে এসেছে। এমনিতেই সাগরকে একা ছাড়তে চাচ্ছে না, আবার সাদাফ ও রাফিদকে একা যেতে দেবে না। আরিশাও একা একটা মেয়ে, ওকে কার ভরসায় রিসোর্টে একা ছেড়ে যাবে? তাই সিদ্ধান্ত নেওয়া হলো আরিশাকে সাদাফের নানু বাড়িতে রেখে যাবে। একমাত্র নানু বাড়িতেই আরিশা সেফ থাকবে। আবার সেখান থেকে সাগর উষার গন্তব্য মিনিট 30-এর পথ। সাগর ড্রাইভ করছে আর মাঝে মাঝে পাশ ফিরে ঘুমন্ত উষাকে দেখছে। আর ড্রাইভিংয়ে কনসেন্ট্রেট করতে অসুবিধা হচ্ছে। ঘুমানোর ফলে উষার শাড়ির ভাঁজ নষ্ট হয়ে যাচ্ছে, কুঁচকে গেছে অনেকটাই। সাগর অনিমেষ তাকিয়ে থেকে দেখে উষাকে। আর কিছুটা সময় গড়াতেই উষা একটু নড়ে চড়ে ওঠে, ঘুমটা হালকা হয়ে আসছে তার। মিনিট 10 পেরোতেই উষা চোখ মেলে তাকায়। প্রথমেই যেন আলোটা সহ্য হয় না, চেহারায় ফুটে উঠেছে ঝাপসা ক্লান্তি, চোখে ঘুম আর অবচেতনের ধোঁয়াশা। দৃষ্টি কিছুটা স্পষ্ট হতেই চারপাশটা একবার চঞ্চলভাবে পরখ করে নেয় উষা। না, এ তো সামনের সিট। উষার মনে পড়ে সে তো পেছনের সিটে বসেছিল, তাহলে এখানে সামনের সিটে এলো কিভাবে, কখন? ভ্রজোড়া কুঁচকে আসে অবচেতন মনে সন্দেহে, কপালের ভাঁজ গাঢ় হয়। এক অস্বস্তিকর চিন্তা গুটি গুটি পায়ে হেঁটে বেড়ায় মনের ভেতরে। একবার ভাবে তার ঘুম কি কেউ ভেঙেছিল, নাকি সে নিজেই কি এখানে এসেছে, কার সাহায্যে সামনে এলো। আর ভাবতে পারছে না উষা, মাথা ঝিমঝিম করছে। একসময় এই তীব্র কৌতূহলে নিজেকে আর ধরে রাখতে না পেরে পাশ ফিরে তাকায় উষা। আর ঠিক তখনই যেন তার শিরা উপশিরায় এক পশরা বরফ ঢেলে দেয় কেউ। ড্রাইভিং সিটে বসে থাকা সাগর ভাইকে দেখে মুহূর্তে নিঃশ্বাস আটকে আসে, চোখ দুটো একটানা স্থির হয়ে পড়ে। ধীরে ধীরে মুখের আদরের পরিবর্তন ঘটে, চোয়াল শক্ত হয়ে যায় আপনা আপনি, ঠোঁটের কোনা দুটো চাপার রাগে তীর তীর করে কেঁপে ওঠে, আর ভেতরে কয়েকশো প্রশ্ন দাউ দাউ করে জ্বলে ওঠে। সাগর ভাই এখানে কেন? বিস্ময় আর ঘৃণা একসঙ্গে পাক খাচ্ছে উষার পুরো মুখাবয়ব জুড়ে। রাগান্বিত দৃষ্টি নিয়েই তাকিয়ে থাকে সাগরের দিকে। মনে হচ্ছে চোখ দিয়ে সাগরকে ছিন্ন ভিন্ন করে দিতে চাইছে উষা। সেকেন্ড খানিক সময় স্থির হয়ে থাকে, তারপর ধীরে ধীরে গলার স্বর কঠিন করে চাপা রাগ আর থমথমের স্বরে জানতে চায়, আমরা এখানে কিভাবে এলাম? আমি তো রাফি ভাইয়ের গাড়িতে ছিলাম, তাহলে আপনার গাড়িতে কিভাবে এলাম? উষার কাট কাট গলার স্বর, চাপা রাগ, জেদ, অভিমান স্পষ্ট। বোঝাই যাচ্ছে রাফিদের প্রতি চরম রাগ উঠছে তার। সাগর চুপ, তার হাত এখনো স্টিয়ারিংয়ে। একটিবারের জন্য চোখ তুলে তাকায় না সে। এতক্ষণ আর চোখে দেখে গেলেও এখন আর তাকাচ্ছে না। সাগর তাকাবেই বা কি করে? তার চোখ তো শুধু একরাশ অপরাধবোধ আর অপরাধ না করেও কিছু হারিয়ে ফেলার ভয়। উষা অধৈর্য হয়, আর এক মিনিটও সে এই গাড়িতে থাকবে না। তার প্রিয় ভাইয়েরা, সবচেয়ে প্রিয় বোন হয়ে এমন একটা কাজ কিভাবে করতে পারল? না, উষা আর ভাবতে পারবে না। নিজের বাবা, চাচা, ভাই বোনের প্রতি যেটুকু ভালোবাসা ছিল আজকের এই ইনসিডেন্টের পরে সেটুকু ফিকে হয়ে গেল। কান্না পাচ্ছে উষার, ভয়ঙ্কর রকমের কান্না। তার সাথেই কেন এমন হয়? কি করে পারল ভাইজান তার সাথে এমনটা করতে? সাগর ভাই তো মাত্র 7 দিনও আমার জন্য ছটফট করেনি, অপেক্ষা করেনি। এতেই পরিবারের মানুষের এই অবস্থা। আর সে যে পুরো 5টা বছর অপেক্ষা করেছে, তার বেলায় শত অপমান সহ্য করেছে, এসব কি কিছু না? হ্যাঁ,
এটা ঠিক, সবাই তখন বলতো সব পরিস্থিতিতে তার পাশে আছে, কিন্তু এই হচ্ছে পাশে থাকা নমুনা। উষা রক্তচক্ষু নিয়ে তাকায় সাগরের দিকে। রাগে শরীর কাঁপছে তার, রাগে চিৎকার করে ওঠে সে। কথা বলছেন না কেন? এখানে কেন আমি? আমি আপনার সাথে কোথাও যাব না, গাড়ি থামান, নামবো আমি। সাগর স্পিড কমিয়ে দেয়। গাড়ি ভেতর থেকে লক করে দিয়েছিল আগেই। খুবই শান্ত আর কোমল স্বরে বলে, সুইট বি, আর কিছুক্ষণ, একটু ধৈর্য ধর, আমি সব ঠিক করে দেবো, প্রমিস। যা হবে ভালো হবে, প্লিজ একটু। বলেই উষা নিজে স্টিয়ারিংয়ে হাত রাখে, উল্টা পাল্টা ঘোরানো শুরু করে। সাগর আতঙ্কিত হয়ে যায়। রাস্তাটা অনেকটাই চাপা, গাড়ি নেই বললেই চলে। তবুও ভয়, দুই পাশেই নদী, বিপদ ঘটতে কতক্ষণ। যেদি উষা নিজের কাজে অটল। গাড়ি চালানো যে একেবারে পারত তা না, পারে সে একটু হলেও। আরে আরে, কি করছিস? অ্যাক্সিডেন্ট হবে, গাড়ি নদীতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ছাড়, জেদ করবি না। জেদ জিনিসটা মানুষকে ধ্বংস করে দেয়, দিন শেষে একা করে দেয়। আমার তোর সাথে জরুরি কথা বলার আছে, একটু স্পেস দরকার আমাদের। তার আগে তুই নিজের হাতটা সরা। না, আমি নামবো, আমি যাব না আপনার সাথে, শুনতেও চাই না কিছু। গাড়ি না থামালে হাতও সরাবো না। দেখ, জেদ করবি না, এর পরিণাম ভালো হবে না। আমি এখনো কুত্তার মতো তোর পিছে পড়ে আছি, মানাতে যাচ্ছি তোকে। থাকতে স্বামীর কদর কর, কে জানে একসময় ঝগড়া করার জন্য খুঁজে পাবি না। কার মৃত্যু কিভাবে হয় বলা যায় না, মরার আগে অন্তত ক্ষমা চাইতে দে। অনেক অন্যায় করেছি তোর সাথে। উষার জ্বলন্ত মস্তিষ্ক শেষ কথাটায় কিছুটা দমে আসে। কি বলল সাগর ভাই? মানুষের মৃত্যু? সাগর ভাইয়ের মুখে মৃত্যুর কথাটা শুনেই বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। ছটফট করতে থাকা উষার হাতটাও খসে পড়ে, গুটিয়ে যায় সে। পরক্ষণে মনে পড়ে এরা সবাই ড্রামাবাজ, এদেরকে বিশ্বাস করা যায় না। দেখা যাবে এমন একটা কথা বলে উষাকে কাবু করতে চাইছে। উষা এত বোকা নয়, সে এসব মেনে নিবে না। আমাকে এইসব আলতু ফালতু কথা বলে কাবু করতে চাইবেন না। এসবে আমার কিচ্ছু যায় আসে না। আপনি মরে গেলেই বা কি, আমি মুক্তি পাবো। মরার আগে মনে করে ডিভোর্সটা দিয়ে যাবেন। স্টিয়ারিংয়ে চলতে থাকা হাতটা থেমে যায় সাগরে। বুকটা স্বচ্ছ কাচের ন্যায় টুকরো টুকরো হয়ে যায় তার। এমন কথা উষা বলতে পারলো? এই তার ভালোবাসা? ব্যথাতুর দৃষ্টিতে তাকায় উষার পানে। চোখের কোণে চিকচিক করছে নোনা জল। কিন্তু পুরুষদের তো কাঁদতে নেই, পুরুষেরা কাঁদে না। কিন্তু ভালোবাসার মানুষের মুখে যদি নিজেকে নিয়ে এমন কথা শোনা হয়, তাহলে কিভাবে কোনো পুরুষ ঠিক থাকবে? আকস্মিক ব্রেক কষায় উষাও চমকে ওঠে। যদিও গাড়ির গতি বেশি ছিল না, অবাক দৃষ্টি নিয়ে সাগরের পানে তাকাতেই আটকে ওঠে উষা। এই দৃষ্টি তার জন্য একদম নতুন। সাগর ভাইকে এমন করুণ দৃষ্টিতে তাকাতে দেখেনি সে কখনো। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? আমার মৃত্যু চাস তুই? এমন অদ্ভুত প্রশ্নে ভেতরটা নড়ে ওঠে ওষার। সে কিভাবে তার ভালোবাসার মানুষের মৃত্যু কামনা করতে পারে? যত রাগ, জেদ, অভিমান থাকুক না কেন, তাই বলে মৃত্যু? এমনটা চাওয়ার আগে উষার মৃত্যু হোক। উষা নিশ্চুপ, তার দৃষ্টিও নত, চোখ মেলাতে পারছে না সাগরের সাথে। কি হলো, কথা বলছিস না কেন? আমার মৃত্যু চাস? বেশ, তাই হোক। আল্লাহ তোর চাওয়া কবুল করুক। এমনিতেই জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি, তবে তার আগে শেষ একটা অনুরোধ করব। দয়া করে 1টা ঘন্টা আজকে আমাকে সময় দে। আমি কিছু বলতে চাই তোকে। চুপচাপ বসে থাক পাশে, কে জানে হয়তো এটাই আমাদের একসাথে কাটানো শেষ মুহূর্ত। আটকে ওঠে উষা। মনে হচ্ছে কেউ বুকের উপরে ভারী কিছু রেখে দিয়েছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এসব কি ধরনের কথা? না না, এসব উষাকে দুর্বল করার জন্য বলছে। ওরা সবই জানে উষা দুর্বল, তাই এমন নাটক করছে। ভেতরটা অচেনা আতঙ্ক আর ভয়ে ফেটে গেলেও নিজেকে সামলে কাট কাট গলায় বলল, আমাকে দুর্বল বানানোর জন্য এইসব বলছেন, তাই না? বিনিময় সাগর মুচকি হাসল। উষার দিকে শীতল দৃষ্টিতে তাকালো। এই চোখে একসময় অনিমেষ ভালোবাসা দেখত সে, আর আজ আজ একরাশ ঘৃণা আর অভিমান। চোখ সরিয়ে নেয় সাগর, খুব ধীর স্বরে আর গলায় কোমলতা নিয়ে বলে, সে তুমি যা ইচ্ছে ভেবে নাও সুইট বি, তবে প্রমিস করছি আজকে যদি তোমার মন গলাতে না পারি আর কখনো তোমার কাছে আসবো না, চাইবো না তোমাকে। আজকেই শেষ। এখন একটু চুপ করে বসো, আমরা চলে এসেছি। উষার মনের মেঘগুলো যেন সরাতে অক্ষম সাগর।
একটু বেশি আঘাত করেছে কিনা সে? এই আঘাত এত সহজে মিটবে? কিন্তু কিন্তু উষার আঘাতের চেয়ে তো সাগরের আঘাত বেশি। ঠিক যেমন মনের আঘাত তার সাথে শরীরের আঘাতও। এসব কি কখনো উষা জানতে পারবে? সাগরকে অবাক করে দিয়ে আসলেই উষা চুপ ছিল সারাটা সময়। গালিব ভাইয়া, তুমি বলেছিলে ভাইয়া ঈশাকে ইগনোর করা আর দূরে রাখার জন্য। আমাদের যে কারণগুলো বলেছে সেসব কিছুই না, আরো বড় সত্যি আছে। সেটা আসলে কি? নিহাল এসব কথা এড়িয়ে যায়। সে সাগরের অনুপস্থিতিতে এসব কথা বলতে চায় না। সাগরের নিষেধ আছে, কিন্তু এই হাদাটা সেসব মানে না। গালিবের কথা ধরিস না তো আরাফ। গালিব রাগ নিয়ে বলে, শালার জন্য মারা খাবি তোরা দুই ভাই, একটু বেশি বুঝিস তোরা। আর আরাফ শোন, তোর ভাই যদি ফার্স্ট রিজনের সাথে সাথে বাকিগুলো স্পষ্ট উষাকে বলে দেয় তাহলে আমিও তোকে বাকিটা বলে দিব, কিন্তু এখন বলতে পারছি না। তবে এতটুকু জেনে রাখ, ইচ্ছাকৃতভাবে উষাকে সাগরের চিন্তা মজিয়ে রাখার জন্য ওসব বিহেভের পাশাপাশি অন্য আরও রিজন ছিল। আরাফ ভাবুক হয়। এমন কেন ওরা? বলে দিলে কি হয়? নদীর কিনারা ঘেঁষে সাগরের গাড়িটি থামে। উষার উৎসুক নয়ন চারপাশটা দেখতে ব্যস্ত। অন্ধকারে যদিও তেমন কিছু দেখা যাচ্ছে না, তবে গাড়ির হেডলাইটে অনেক কিছু স্পষ্ট। উষার ভ্রুজোড়া কুচকে আসে। জায়গাটা তার চেনা ছোটন মামাদের বাড়ি থেকে মিনিট 30-এর পথ। তার মনে হচ্ছে শেষবার সে এখানে এসেছিল। কিছু মনে পড়ে যেতেই সাথে সাথে উষা নিজের দিকে তাকায়। ঠিক এইভাবেই তো এসেছিল সে। নীল শাড়ি, 2 হাত ভর্তি চুড়ি, চোখে কাজল, খোলা চুল। আশ্চর্য, আজকেও তো সে একই শ্বাস নিয়েছে। তখন সে কিসে পড়তো? ক্লাস 6-এর ফাইনাল পরীক্ষা দিয়েই তো এসেছিল ডিসেম্বরের শীত উপভোগ করতে। অবাক হয় সে, চরম অবাক। এর মধ্যেই সাগর এসে দরজা খুলে হাত বাড়িয়ে দেয়। উষা চোখ তুলে তাকাতেই চোখে ইশারা করে বোঝায় হাতটা ধরতে, কিন্তু উষা হাত না ধরে পাশ কাটিয়ে নেমে পড়ে। সাগর একপাশে মাথা নিচু করে দাঁড়ায়। যতটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আজ সে এখানে এসেছিল, এত আয়োজন করেছিল, এসব কিছুতে এখন আর সাগরের মন টেকছে না। যতটা আবেগ নিয়ে আজকে উষার সামনে নিজেকে তুলে ধরতে চেয়েছিল, এখন মনে হচ্ছে সেটাও সে পারবে না। ভেতরটা তার একদম ফাঁকা, মাথাটা ভন ভন করছে। মনে হচ্ছে এই বুঝি লুটিয়ে পড়ে যাবে মাটিতে। উষা এত এত কথা বলেছে, সাগরের হৃদয়খানা ভেঙে গুঁড়ো করে দিয়েছে। তবুও সে স্বাভাবিক থেকে এগোতে চেয়েছে, কিন্তু সেই সময় গাড়িতে বসে উষার বলা এক একটা কথা ওকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। ঠিকই তো, সে তো এই ঘৃণারই যোগ্য। এখানে কেন এসেছি আমরা, তাও এত রাতে? সাগর প্রতি উত্তর করল না। উষার ডান হাতটা নিজের হাতে পুড়ে নিয়ে সামনে হাঁটা ধরল। উষা ছটফট করছে, হাত ছাড়াতে চাইছে, কিন্তু পুরুষালী শক্তির কাছে পেরে উঠছে না। সাগরের রাগের মাত্রা ছাড়ালো, গমগমের স্বরে বলল, আল্লাহর ওয়াস্তে আর একটা মিনিট ধৈর্য রাখ সুইট ভি। উষা চুপ হয়ে যায়। পায়ে হেঁটে তারা কিছু দূর যেতেই সাগর উষার হাতটা ছেড়ে দেয়। নিজেই সামনে গিয়ে কি যেন করে। মুহূর্তেই আশেপাশের কতটুকু জায়গা আলোতে জ্বলজ্বল করে উঠল। উষা আশ্চর্যান্বিত দৃষ্টিতে দেখল সেসব। সবুজ কাঁচা বাঁশঝাড় গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। উষার মুগ্ধ দৃষ্টি এত সুন্দর করে সাজিয়েছে জায়গাটা, অসাধারণ। নদীর ধারের অন্ধকারে ঢাকা এই নির্জন পাড়টা উষার কাছে মনে হচ্ছে স্বপ্নের মতো। নির্ধারিত এক স্থানের সবুজ কাঁচা বাঁশ দিয়ে একটি ঘরের আকৃতিতে গোজা রয়েছে। পাশের বাঁশের ওপর দিয়ে টেনে দেওয়া হয়েছে সাদা শিফনের নরম কাপড়। বাতাসে উড়ছে হালকাভাবে। কাপড়গুলোর কোনায় ঝুলছে ছোট ছোট সাদা রোজ ফুলের মালা। আর গোটা কাঠামোটা ঘিরে জ্বলছে ফেরি লাইটের অসংখ্য উষ্ণ বিন্দু। দেখে মনে হচ্ছে জোনাকিরা দল বেঁধে ভালোবাসার গল্পে মেতে উঠেছে। ভেতরে রাখা আছে একটি ছোট টেবিল, যেটার ওপরও টানা সাদা কাভার। তার উপরে রাখা 2টো মোমবাতি। উষা এসব দেখায় এতই ব্যস্ত যে সাগর ভাই কখন গিয়ে সেই মোমবাতি জ্বালিয়েছে টেরই পায়নি। উষার মনে হচ্ছে মোমবাতির শিখায় জ্বলে উঠছে একরাশ নিঃশব্দ উষ্ণতা। পাশেই রাখা 2টো গোল কাঠের চেয়ার, একপাশে সাজানো কিছু বনফুল, মেঝেতে পাতানো পাতলা সাদা গালিচার ওপর ছড়িয়ে রাখা কিছু গোলাপের পাপড়ি। দেখে মনে হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে প্রেম নিয়ে হাঁটছে।
নদীর নরম গর্জন আর বাতাসের শাঁসার শব্দ এই রোমাঞ্চকর মুহূর্তের ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে বাজছে। বাঁশের মাথার ওপর টানা কাপড়ের ভাঁজে জমে থাকা হালকা আলো দুজনের চোখে পড়ে মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে। উষার মনে হলো এখানেই সময় থেমে আছে, আর প্রেম ধীরে ধীরে নিঃশব্দে গড়িয়ে আসছে তাদের দুজনের মাঝখানে। হ্যাঁ, সাগর উষার মাঝখানে। উষার মুগ্ধ দৃষ্টি যখন চোখ ধাঁধানো সৌন্দর্য দেখতে ব্যস্ত, সাগর তখন নিঃশব্দে উষার পেছনে এসে দাঁড়ায়। তৃষ্ণার্থ দৃষ্টিতে চেয়ে রয় উষার পানে। কলিজাটা বুঝি এবার ঠান্ডা হয়েছে। সাগর আলগোছে উষার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, পছন্দ হয়েছে? জানি পছন্দ হয়নি। ছোটন মামা আর তার বন্ধুরা মিলে সাজিয়েছে। আমি ইনস্ট্রাকশন দিয়েছি, যদিও আমার মন মতো হয়নি, তবুও চলে। উষা উৎফুল্ল চিত্তে বলে, অনেক সুন্দর হয়েছে সাগর ভাই, এগুলো আমার জন্য করেছেন? সাগর উষার কাঁধে থুতনি রেখে উষার মুখপানে তাকায়। তোর মনে আছে শেষবার কবে আমরা একসাথে এখানে এসেছিলাম? নানু বাড়িতে বেড়াতে এসে এভাবেই সেজে বেরিয়েছিলাম। আপনি প্রথমে আসতে চাননি, আমরাই আসি সবাই মিলে। পরে যখন শুনলেন যে আমি, সামিনা আপু, আরিশা আপু আর বাকিরা সবাই মিলে শাড়ি পরে বেরিয়েছি, হন্তদন্ত হয়ে ছুটে এসেছিলেন। ঠোঁটের কোণে মুচকি হাসি নিয়ে উষা কথাগুলো বলে শেষ করল। সাগর নিজেও হাসত নিঃশব্দে। এতটুকুই? আর কিছু মনে নেই? উষার মনটা যেন খারাপ হয়ে গেল এবার। হ্যাঁ, চোখে কাজল পরার জন্য বকেছিলেন, শাড়ি পরে পরশ সাজার জন্যও বকেছিলেন। তার উপর একটা ছেলে ডিস্টার্ব করার আগে আমায় আছাড়ি মারতে চেয়েছিলেন আপনি। কাজল পড়তে কেন মানা করেছিলাম জানিস? উষা ভ্রু কুচকে তাকায় সাগরের পানে, অবাক হয়ে শুধোয়। কেন? সাগর খুব চমৎকার করে হাসল এবার। উষা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখল সে হাসি। সেদিন এই কাজল চোখে আমার সর্বনাশ হয়েছিল। কাজল কালো চোখ জোড়ার মায়ায় পড়ে আমিটাকে বিসর্জন দিয়ে দিয়েছিলাম। কি আশ্চর্য, সেই চোখ দুটি আজও আমাকে তাড়া করে বেড়ায়। সাগর এইটুকু বলে থামে। সব খুলে বলবো সুইটবি, শুধু একটু ধৈর্য ধরে শুনে যাও, মাঝপথে কথা বলো না। উষা সত্যিই চুপ রইল। আমি কখনোই তোকে বোন ছাড়া অন্য নজরে দেখিনি। তুই সবসময় আমাকে নিজের জামাই বলে সম্বোধন করতি। এতে আমি বিরক্ত হলেও আমার ভালোই লাগতো। তোর মা চলে যাওয়ার পরে বিরক্তিটা যেন ঘৃণায় রূপ নিল। মনে হলো থাক, সেসব না বলি। কিন্তু আস্তে আস্তে তোর প্রতি আমার ভুল ধারণা ভেঙে মনটা নরম হতে থাকে। চাচ্চুও যখন তোকে দূরে সরিয়ে দিয়েছিল, আর তুই যখন বাবা মাহীন ঘুরে বেড়াতি আর বলতি সবার মা আছে, আমার মা নেই কেন, বিশ্বাস কর খুব খারাপ লাগতো, কলিজায় লাগতো আমার। আস্তে আস্তে তোকে আবার আগের মতোই বোনের মতো স্নেহ করতে লাগলাম, কিন্তু তেমন একটা প্রকাশ করতাম না, যেন তুই মাথায় না উঠে যাস, বেয়াদব না হয়ে যাস, মানুষ যেন তোর দিকে আঙ্গুল তুলতে না পারে, কেউ যেন বেয়াদব বলতে না পারে, তাই শাসন করতে লাগলাম। হ্যাঁ, আমি মানি আমার শাসন করার ওয়েটা চিপ ছিল, ভুল ছিল, কিন্তু সেই সময়ে সেটাই সঠিক মনে হয়েছে। সাগর এতটুকু বলে থামে, গভীর দৃষ্টিতে তাকায় উষার দিকে। উষার চোখে মুখে সত্য জানার কৌতূহল স্পষ্ট। দেরি না করে সাগর আবার বলে, সেদিন আমি এখানে আসতে চাইনি, কিন্তু তোরা সেজে গুজে বেরিয়েছিস শুনে চিন্তায় মাথা ফেটে যাচ্ছিল। কত উগ্র পোলাপানা এদিকে থাকে। আমি আর দেরি করিনি, তৎক্ষণাৎ বেরিয়ে পড়ি। এখানে এসেই দেখলাম সবাই একসাথে দাঁড়িয়ে আছে, শুধু তুই আর স্বামীন নেই। অদ্ভুত চিন্তাধারা যেন আমাকে ঘিরে ধরলো গাঢ়ভাবে। কোনো মতে ওদের কাছে এসে তোদের কথা জিজ্ঞাসা করতেই বলে, তোরা পাড় থেকে একটু দূরে গিয়েছিস, যেখানে বাগান বিলাস গাছ আছে, ছবি তোলার জন্য গিয়েছিলি সেখানে। ছবির কথা শুনে মেজাজ আরো খারাপ হয়ে যায়। রাগের বশে আমি আমার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। ভেবেছিলাম গিয়েই তোদের দুটোকে মাথায় তুলে আছাড় মারবো, কিন্তু সেখানে পৌঁছে দেখলাম নীল শাড়ি পরিহিত এক নাবালিকাকে, দুহাত ভর্তি নীল চুড়ি, কপালে কালো টিপ, খোলা চুলগুলো বাতাসে উঠছে, দুই হাত মেলে দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে বাগান বিলাস গাছের নিচে। বাতাসের তোপে গাছ থেকে ফুল ঝরে পড়ছে। আহ, কি চমৎকার দৃশ্য! আমার বুকের বাঁ পাশটা যেন মুচড়ে উঠেছিল তখন। এক নাম না জানা অনুভূতি হচ্ছিল, যে অনুভূতির সাথে একদম নতুন পরিচয় আমার। কেমন হাঁসফাঁস অবস্থা, রাগ গলে পানি হয়ে গেল। আমি তাকিয়েই রইলাম নির্নিমেষ। মেয়েটি যখন তার কাজল কালো চোখ জোড়া খুলে তাকালো আমার দিকে, পৃথিবী দুলে উঠছিল আমার। গলার কাছটায় কি যেন আটকে গিয়েছিল সে সময়।
মেয়েটির দৃষ্টির পরিবর্তন ঘটে আমাকে দেখে। মুহূর্তেই তার চোখে মুখে একরাশ ভয় হানা দেয়। কিন্তু সেই চোখ জোড়ায় আমার জন্য ভয় দেখে কেন জানি রাগ হচ্ছিল আমার। আমাকে ভয় পাওয়ার কি আছে? চাইলেও তার চোখ জোড়া থেকে নিজের চোখ সরাতে পারছিলাম না। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম তাকে, যাকে দেখতে একদমই প্রাপ্তবয়স্ক নারী মনে হচ্ছিল তখন। এমন ভাবনা মনে আসতেই যেন রাগটা বেড়ে যায় হুড় করে। তাই তৎক্ষণাৎ তার সামনে গিয়ে বলেছিলাম, ওই চোখে কাজল মানায় না। এতটুকু বলে আবারও থেমে গেল সাগর। উষা বুঝল এই শাড়ি পরা মেয়েটি সে নিজেই। পরবর্তীতে উষা অবশ্য সামিনের থেকে জেনেছিল শেয়ারিটের মাধ্যমে নাকি সাগর ভাই তার ছবিগুলো নিয়েছে লুকিয়ে। সামিনের অনুমতি ছাড়াই নিয়েছিল, কিন্তু শেয়ারিটের হিস্ট্রি থেকে সত্যিটা জেনে যায় সামিন। উষা চিন্তায় মগ্ন হয়, তখনই যদি ভালোবাসে তাহলে নাটক কেন করেছে এতগুলো দিন? থামলেন কেন? সাগর দীর্ঘশ্বাস ফেলে বলে, তুই ভাবছিস আমি হয়তো সেই সময় তোর প্রেমে পড়ে গিয়েছিলাম, কিন্তু আসলে তেমন কিছুই না। আমি নিজে আবার এই নতুন অনুভূতির সাথে একদম অপরিচিত ছিলাম। সেই চোখ জোড়া আর শাড়ি পরিহিত রমণীর কারণে আমি ঘুমাতে পারতাম না, খেতে পারতাম না, পড়াশোনা সহ কোনো কাজেই মন দিতে পারতাম না। ইচ্ছে করতো ওকে এভাবেই সাজিয়ে আমার চোখের সামনে বসিয়ে রাখি, কিন্তু মস্তিষ্ক মানতে নারাজ ছিল। বারবার স্মরণ করিয়ে দিত, ওই মেয়েটা তোর ছোট বোন, এসব সম্ভব না। আমি নিজের অনুভূতি থেকে পালিয়ে বেড়াতে চাইতাম, কিন্তু কিছুতেই নিজের সিদ্ধান্তের ওপরে অটল থাকতে পারতাম না বা পারিনি। দিন দিন আমার আচার আচরণে পরিবর্তন আসতে থাকে। গালিব নেহাল সন্দেহ করতে থাকে। অবশেষে না পেরে ওদেরকে সত্যিটা বলি। দুজনেরই সাপোর্ট ছিল। নেহাল বলেছিল, আমার বোন তো তোকে পছন্দই করে, জামাই ডাকে, এখানে সমস্যা কি? বাড়ির সবাইও এটাই চায়, আমি যতদূর জানি। কিন্তু আমার উত্তর ছিল, উষা যেটা করেছে সেটা জাস্ট মজা, বয়সের কারণে তৈরি হওয়া কৌতূহল, আবেগ। আর তোর মায়ের কারণে বিশ্বাস করতেও ভয় হতো। এসব সান্ত্বনা দিয়ে নিজের অনুভূতি থেকে পালাতে চাইতাম, তোর থেকে নিজেকে দূরে রাখতে চাইতাম, খারাপ ব্যবহার করতাম। অবশেষে সিদ্ধান্ত নিলাম, যদি আমার মনে অমন কিছু ফিলিংস তৈরি হয়, কিন্তু বিশ্বাস কর, ফিলিংসটা তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু আমি মানতে নারাজ ছিলাম, বুঝতে পারিনি সেটা। আমি ভেবেছিলাম তুইও যদি শেষ পর্যন্ত আমাকে আগের মতো চাস, তাহলে সম্পর্কটাকে একটা নাম দেয়াই যায়। গালিব নেহালও সায় জানিয়েছিল তাতে। আমি তোকে কখনো আটকে রাখতে চাইনি, চেয়েছিলাম সম্পূর্ণ স্বাধীনতা দিতে, কারণ পাখিকে খাঁচায় আটকে রেখে বশ্যতা স্বীকার করানো যায় না। আর ভালোবাসলে মুক্ত করে দিতে হয়, যেন সব কিছু স্বাদ গ্রহণ করে এবং বাস্তবতা বুঝতে শেখে, সকল অভিজ্ঞতা নিয়ে অবশেষে যেন নিজের স্থায়ী জায়গাটা চিনতে পারে। লম্বা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সাগর, তারপর আবারও বলতে শুরু করে, কিন্তু বিপত্তি ঘটে অন্য জায়গায়। একদিন তোকে স্কুল থেকে আনতে গিয়ে দেখি তুই এক ছেলের বাহুতে আবদ্ধ। তোকে কলেজ গেট, ক্লাসরুম, ফিল্ড কোথাও খুঁজে না পেয়ে যখন ওয়াশরুমের দিকে গেলাম, আমি থ হয়ে যাই, বুকটা চৌচির হয়ে যায়। তুই মুখে হাসি ফুটিয়ে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ানো, আর ছেলেটা এক হাত দেয়ালে রেখে দাঁড়ানো। পেছন দিক হয় আমি দেখতে পারিনি কে সে। ইচ্ছে করছিল গাল চাপকে লাল করে দিতে, কিন্তু তখন তোর মায়ের কার্যকলাপের কথা মাথায় আসে। ভেবেই নেই তুই তোর মায়ের মতোই হবি, নয়তো ক্লাস 7-এ পড়া মেয়ে এই ধরনের কর্মকাণ্ড। ভাবতেই ঘৃণা লাগছিল। সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে বেরিয়ে আসি আমি। বিল্ডিং এর গেটে আসতেই কোথেকে এক ছেলে এসে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেদের জিজ্ঞাসা করলো, জয় কোথায়? প্রতি উত্তরে আরেকটি ছেলে বলে, জয় উষার সাথে ওয়াশরুমে আছে। বলেই ওরা এটা নিয়ে হাসাহাসি করছিল। বিশ্বাস কর, আমার ভেতরটা ফেটে যাচ্ছিল। জয় উষার সাথে ওয়াশরুমে আছে কথাটা আমি নিতেই পারছিলাম না। শুনতে কতটা বাজে শোনায় বুঝিস? তোর প্রতি এত বাজে ধারণা জন্মে কি বলবো। সেদিন গালিব আর নেহাল দেখেছিল আমার হিংস্রতা। নেহাল বিশ্বাসই করতে চাইছিল না তার বোন এমন হতেই পারে না, কিন্তু আমি তো নিজ চোখে দেখেছি, শুনেছি। সেদিনের পর থেকেই তোর মাকে বিন করে তোকে বাজে কথা শোনানো বেশি করে শুরু করি। যেদিন একটা সিনিয়রের বাজে কথায় তুই কেঁদে কেটে অস্থির, সেদিন কেন জানি বেহায়া মনটাকে সান্ত্বনা দিতে পারিনি। ছুটে গিয়েছিলাম তোর কাছে, কিন্তু তুই কথা বললি না। আমি স্কুলেও গিয়েছিলাম সেই ছেলেকে শিক্ষা দিতে, কিন্তু স্কুলে গিয়ে ক্লাস 10-এর শিক্ষার্থীদের কাছ থেকে জানতে পারি নিউ 10-এর সাজিমের সাথেও তোর সম্পর্ক আছে। ওরা আমাকে চিনত না, তাই বলেছিল কথাগুলো। বিশ্বাস কর, এবার যেন ঘৃণাটা আরও বেড়ে যায়। পূর্বের জয়ের ঘটনার প্রেক্ষিতেই গালিব নেহাল বলেছিল আমার ধারণা ভুল, আমি ভুল শুনেছি। সত্যিটা যেন যাচাই করে খোঁজ নিয়ে আমিও মনকে বুঝিয়েছিলাম সত্যটা জানবো, তোর সাথে খারাপ আচরণ করব না। কিন্তু আবার সাজিমের ব্যাপারটা জেনে এবার সব একদম পরিষ্কার হয়ে গেল। যা বুঝার বুঝে নিলাম।
আমি কিন্তু তখনও রিয়েলাইজ করিনি আমি তোকে ভালোবাসি। রাগের আর ঘৃণার তোপে নিজের অনুভূতি বুঝতে অক্ষম ছিলাম আমি, তাই বিয়ে করতে চাইনি। তোর চরিত্রে সমস্যা আছে ভেবেছি, চাচ্চুকে কথা শুনিয়েছি। বিয়েটা আসলেই আমি করতে চাইনি তখন। সেই রাগ থেকেই দেশ ছাড়া আমার। রাত গভীর হচ্ছে, চারদিকে শুনশান নীরবতা। কখনো বাতাসের শাসা শব্দ, তো কখনো দূর থেকে ভেসে আসা কুকুরের শব্দ। নদীর পাড়ের ঠান্ডা বাতাস গায়ে কাঁটা দিয়ে উঠছে। উষা পাথরে নাই দাঁড়িয়ে, নিজেকে বহু কষ্টে দমিয়ে রেখেছে সে। সাগর এখনো উষার কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, আর চোখেও জল, তবে সেটা নিঃশব্দে মুছে নিল সে। উষার খুব করে কাঁদতে চাইছে, কিন্তু সে কাঁদবে না, এতটাও দুর্বল নয় সে। এসব তুচ্ছ ব্যাপারে কেউ 5টা বছর কাউকে অপেক্ষায় রাখতে পারে? এত অপমান, এত কষ্ট দিতে পারে? তার তো কারো সাথেই সম্পর্ক ছিল না। এত বড় মিথ্যা অপবাদ দেওয়ার আগে একবার ভেবে নিল না? জয় ছেলেটা তাকে পছন্দ করত ঠিক, তবে সেটা উষার জানা ছিল না। জেনেছিল তার বিয়ের পরে। সেদিন ওয়াশরুমে সে একাই ছিল। স্কুল ছুটির শেষে তানহার প্রিয়তা ওর সাথে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর চলে যায়। উষা বাড়ির গাড়ির জন্য অপেক্ষা করছিল। এর মধ্যে ওয়াশরুমেও যাওয়া দরকার। তখন আবার ক্লাস 10-এর কোচিং চলছিল, ছুটির পরের কোচিং চলছিল। উষা ভেবেছিল জয় হয়তো ওয়াশরুমে এসেছে। যেহেতু ছেলে আর মেয়েদের ওয়াশরুম পাশাপাশি, তাই তার অমন ভাবনা। ওয়াশরুমের দরজার কাছে আসতেই জয়ের সাথে ধাক্কা লেগে পড়ে যাচ্ছিল উষা। জয় কোনো মতে এক হাত দেয়ালে আটকে আরেক হাতে উষার বাহু চেপে ধরে দাঁড় করায়। অবশ্য সাথে সাথেই হাত সরিয়ে নিয়েছিল সে। জয় কিছুটা ইতস্তত ভাব নিয়েই উষাকে জিজ্ঞেস করেছিল ঠিক আছে কিনা, ব্যথা ট্যাথা পেল কিনা। উষা কোনো মতে ওষ্ঠে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলেছিল সে ঠিক আছে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার পরে জয় আর কিছু বলতে পারল না। সে উষাকে একা পেয়ে এখানে এসেছিল তার মনের কথাগুলো বলার উদ্দেশ্যে, কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। জয়ের বন্ধুরা যেহেতু জানতো ও ওয়াশরুমে গিয়েছে উষার সাথে কথা বলতে, তাই মজা করেই বলেছিল জয় উষার সাথে ওয়াশরুমে আছে। আর সাজিম ছেলেটাও উষাকে পছন্দ কিংবা প্রেম ঘটিত কোনো ব্যাপার ছিল না। পছন্দ তো অনেকেই করত, কিন্তু সাজিম ছেলেটা উল্টাপাল্টা গুজব ছড়াতো শুধু। উষা আশ্চর্য না হয়ে পারে না। সাগর ভাই এসব বিশ্বাসও করে নিলেন। পরক্ষণেই ভাবে করবেন নাই বা কেন, মায়ের দিক থেকে যে অঘটন ঘটানো আছে। উষাকে ধ্যানমগ্ন দেখে সাগর তাকে ছেড়ে দেয়, হাত ধরে টেনে আনে টেবিলের সামনে। উষাকে চেয়ারে বসিয়ে দিয়ে নিজেও পাশে বসে যায়। উষার কাঁধে নিজের মাথাটা এলিয়ে দিয়ে আবারও চোখ বন্ধ করে নেয়। গভীর শ্বাস নিয়ে উষার গায়ের গন্ধ উপভোগ করে। নিজেকে কিছুটা ধাতস্থ করে ফের কিছুটা গম্ভীর স্বরেই বলে, তুই হয়তো ভাবছিস আমি বা কেমন, এত সহজে সেসব বানোয়ার কথা বিশ্বাস করে নিয়েছিলাম। কি অদ্ভুত! আসলে পরিস্থিতি তখন এমন ছিল যে কোনটা ভুল আর কোনটা সঠিক সেটা বোঝার ক্ষমতা ছিল না। একে তো তোর মায়ের অমন কাণ্ড মাথায় ঘুরপাক খেতেও সারাক্ষণ, তারপর আবার নিজের চোখে এসব দেখা এবং শোনা। এখনো কি আপনার তাই মনে হয় আমি আসলেই আমার মায়ের মতন? উষার এহেন কথায় চট করে মাথা তোলে সাগর। গভীর দৃষ্টিতে তাকায় উষার দিকে। দুজনের মাঝেই দূরত্ব খুবই কম, এতটাই কাছে যে একে অপরের নিঃশ্বাসের শব্দ বুঝি টের পাচ্ছে। সাগর গভীর স্বরে বলে, চুপ। আমি এগুলো তোকে জ্বালানোর জন্য বলতাম। আসলে আমি তোকে আমার ভাবনায় ডুবিয়ে রাখতে যে ওয়েটা ফলো করেছি, নিঃসন্দেহে সেটা আমার টক্সিক মাইন্ডের পরিচয় দেয়। ইউকে যাওয়ার পরে তোর প্রতি আমি অজানা কারণেই দুর্বল হতে থাকি, একদম মাত্রাতিরিক্ত। কোনো কিছুতেই নিজের মন বসাতে পারতাম না। মনে হতো ছুটে চলে আসি তোর কাছে। কথায় আছে না, বিয়ে একটা পবিত্র বন্ধন, আল্লাহর সবচেয়ে বেশি রহমত থাকে এই পবিত্র বন্ধনে। তুই আমার কপালে ছিলি বলেই আমার অর্ধাঙ্গিনী তুই। নিজের ভাগ্যকে বিশ্বাস করতে লাগলাম। পাগলা ঘোড়ার নাই ছুটতে থাকা হৃদয়কে আরও লাই দিয়ে দিলাম। মনে হতো তুই তো আমারই, এত চিন্তার কি আছে? কিন্তু পরক্ষণেই সেসব কথা মনে পড়ে গেলে দোটানায় পড়ে যেতাম। দিন শেষে যদি আমার পরিণতিও চাচ্চুর মতো হয়, চাচ্চু তো বেঁচে আছে, কিন্তু আমি বাঁচতে পারবো না। সিদ্ধান্তহীনতায় ভুগতাম। আমার কি করা উচিত বুঝে পেতাম না। আর সেসব থেকেই বলতাম তোকে ডিভোর্স দিব, কিন্তু নেহাল হাল ছাড়েনি। তার বিশ্বাস তার বোন এমন কাজ করতেই পারে না। অবশেষে সে নিজেই লোক লাগিয়ে খোঁজ খবর নেয়, জয় আর সাজিমের সাথে কথা বলে সত্যতা যাচাই করে। তুই বিশ্বাস করবি না, সত্যটা জানার পরে কতটা খুশি হয়েছিলাম আমি। এই কথাগুলো বলতে গিয়ে সাগরের গলা ধরে আসে, চোখে কোণে উষ্ণ জল ভেয়ে জমায়।
উষা ঘাড় ঘুরিয়ে তাকিয়েই ছিল সাগরের দিকে, তাই স্পষ্টই সেসব নজরে আসে। সাগর কিছুটা সময় নেয়, উষা ধীর স্বরে বলে, সত্যিটা জানার পরেও আমায় ডিভোর্স দিতে চাইতেন কেন? কেন বলতেন যে আমাকে ডিভোর্স দিয়ে ওখানে বিয়ে করবেন, সেটেল হবেন? আপনি চাইছেনটা কি আসলে? সত্যিই যদি ভালোবাসতেন তাহলে ছাড়ার কথা বা ডিভোর্সের কথা উঠতো কেন?